জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা আরআরবির যে লোকো পাইলটের পরীক্ষাটা আছে তার জন্য একটা ম্যাথের প্র্যাকটিস সেট করব, ঠিক আছে? এই ক্লাসটাতে আমি যে 2024-এ যেই সব পরীক্ষাগুলো হয়েছে তারই কোশ্চেন তোমাদেরকে করিয়ে দেবো, কেমন? আছে এখানে 20টা কোশ্চেন, কিন্তু তুমি ক্লাসটা যদি পুরোটা দেখো না, তোমার প্রায় 50 থেকে 60খানা কোশ্চেন তোমার রিভিশন হয়ে যাবে। কিভাবে হবে দেখো, যে কোশ্চেনটা আছে সেটার ব্যাপারে তো আমি তোমাকে বলেই দিব, প্লাস সেই টপিকটা রিলেটেড, মানে সেই কোশ্চেন রিলেটেড প্রিভিয়াস ইয়ারে তোমাদের আর কি কি প্রশ্ন এসেছে সেটাও বলে দিব, প্লাস তার সাথে যে 3টা অপশন থাকে সেই 3টা অপশনের সম্বন্ধেও বলে দিব। এর ফলে কি তোমার অনেকটা রিভিশন হয়ে যাবে, মানে তুমি ক্লাসটা করো না, তোমার দেবো সায়েন্সের মোটামুটি এক টপিক তোমার রিভিশন হতে থাকবে, বুঝতে পারলে তো? তাই ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো, দেখার পর যদি তোমাদের ভালো লাগে কমেন্ট সেকশনে একটা জয় হিন্দ লিখে দিও, কেমন? আর হচ্ছে, যাদের তোমাদের কালকে লোকো পাইলটের পরীক্ষা আছে, পরীক্ষা হয়ে যাওয়ার পর যদি তোমাদের কোশ্চেন মনে থাকে কিনা, তাহলে আমার যেটা টেলিগ্রাম চ্যানেল আছে, ঠিক আছে, সেটা আমি লিঙ্ক আমি হয় কমেন্ট সেকশনে পিন করে দেবো। যদি সেখানে না থাকে তো তুমি হচ্ছে কি বলে, ডিসক্রিপশনে আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? তোমার যদি কোনো কোশ্চেন মনে থাকে বা ডাউট হয় বা কিছু হয় কিনা, সেই কোশ্চেন তুমি আমাকে টেলিগ্রামে পাঠাতে পারো, তাহলে আমি কি করবো সেটা আমি তোমাদের মানে বুঝিয়ে দিব। নেক্সট শিফটে যাদের আছে তাদের জন্য হেল্প হয়ে যাবে, আর তুমি সঠিক করে এসছো না সেটাও তোমার কনফিউশন দূর হয়ে যাবে, কেমন? তো চলো শুরু করা যাক। দেখো, আজকে প্রথম প্রশ্ন যেটা আমাদের আছে, বলছে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা কিসের সংখ্যা দ্বারা নির্ধারিত হয়? দেখো, যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা কিসের দ্বারা নির্ধারিত হয়? প্রোটন সংখ্যা হয়। আর এটাকে পারমাণবিক সংখ্যাকে কি দিয়ে চিহ্নিত করা হয়? মনে রাখবে, জেড দিয়ে চিহ্নিত করা হয়, ঠিক আছে? আর এই পারমাণবিক সংখ্যা যে কোনো মৌলের সবসময় নিচে লেখা হয়, আর উপরে কি লেখা হয়? উপরে লেখা হয় অ্যাটমিক মাস, মানে পারমাণবিক ভর লেখা হয়, কেমন? আচ্ছা, প্রোটন কি খোঁজ করেছিল? মনে রাখবা, গোল্ডস্টিন ছিলেন, ইনি প্রোটনের খোঁজ করেছিলেন। কিন্তু ইনি প্রোটনের ডিরেক্ট খোঁজ করেনি, ইনি খোঁজ করেছিলেন ক্যানাল রে, ঠিক আছে? ক্যানাল রে, ঠিক আছে? পরে যখন গোল্ড স্টিল, এটা আমি কথা বলছি কত, 1886 সালের কথা বলছি, ঠিক আছে? তারপরে রাদারফোর্ড এসেছিল। রাদারফোর্ড এসে এই ক্যানাল রেকেই রাদারফোর্ড প্রোটন নামে আখ্যায়িত করেছিল, মানে প্রোটন নামকরণ করেছিল, ঠিক আছে? তো তোমাকে যদি পরীক্ষাতে জিজ্ঞেস করে যে প্রোটনের খোঁজ কে করেছিল, তুমি কি বলবা? গোল্ড স্টিল। যদি বলে প্রোটনের নামকরণ কে করেছিল, তাহলে কি বলবা? রাদারফোর্ড, কেমন? মনে রাখবা, প্রোটন হচ্ছে কি তোমার পজিটিভ হয়, ঠিক আছে? আর এর চার্জ কত থাকে বলতো? 1.6022 ইন্টু 10⁻⁻19। তো এটা হচ্ছে তোমার প্রোটনেরও চার্জ, এটা তোমার ইলেকট্রনেরও চার্জ, ঠিক আছে? ইলেকট্রনেরও চার্জ, কিন্তু কি ইলেকট্রন যেহেতু নেগেটিভ, তার এর আগে নেগেটিভ চলে আসে, বুঝতে পারলে? যেহেতু এটা পজিটিভ, তাই প্রোটনকে আমরা কি অ্যানোড কিরণ নামেও বলতে পারি, তাই না? মনে রাখবা, প্রোটনকে অ্যানোড কিরণ নামেও জানা যায়। অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন থাকে যে নিম্নলিখিত কোনটি অ্যানোড কিরণ নামে জানা যায়, কি অ্যান্সার করে দাও? প্রোটন। অনেক সময় দিতে হবে কি যে নিম্নলিখিত কোনটি তোমার ক্যাথোড কিরণ নামে জানা যায়। তো দেখো, প্রোটনের চার্জ কি বললাম, এটা, তার ইলেকট্রনের চার্জ কি, এটাও 1.6, কিন্তু ইলেকট্রন কি হয়? নেগেটিভ। তার মানে ক্যাথোড কিরণ জিজ্ঞেস করলে তুমি কি মেরে আসবা? ইলেকট্রন, ঠিক আছে? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। দেখো, এই যে 3টা কণ আছে না, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এর মধ্যে প্রোটন হচ্ছে তোমার স্থায়ী কণ, ঠিক আছে? স্থায়ী কণ। আর এই দুটো যে ইলেকট্রন আর নিউট্রন, এরা কি? এরা হচ্ছে তোমার অস্থায়ী কণ, ঠিক আছে? অস্থায়ী কণ, এটা মনে রাখবা। এদের 3টার মধ্যে সব থেকে ভারী কে? এটা হচ্ছে নিউট্রন। সব থেকে হালকা কে? ইলেকট্রন, ঠিক আছে? এটা হচ্ছে সব থেকে তোমার ভারী, আর এটা তোমার সব থেকে কি? হালকা, ঠিক আছে? যদি জিজ্ঞেস করে যে এই 3টার মধ্যে সব থেকে মানে ভেদন ক্ষমতা, কোনো কিছু ভেদ করার ক্ষমতা কার বেশি, তোমরা মনে রাখবা নিউট্রনের হচ্ছে সব থেকে বেশি, তারপরে প্রোটন, তারপরে ইলেকট্রন, কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। তোমাদের না পরীক্ষাতে একটা কোশ্চেন আসছে যে অ্যাটম যে আছে, অ্যাটমের ব্যাসার্ধ নিয়ে। তো মনে রাখবা, যে পরমাণু আছে, বুঝতে পারলো তো? ধরো এটা পরমাণু, ঠিক আছে? এই পরমাণুর যে তোমার ব্যাসার্ধ, মানে এখানে থাকবে কোণ, তার চার সাইডে একটা ভারী কিছু থাকবে। তো এইখান থেকে এই যে এটার যে ব্যাসার্ধ, পরমাণু, ঠিক আছে? পরমাণু, পরমাণুর যদি আমি রেডিয়াস বের করি, এটা মনে রাখবা 10⁻⁻10 মিটার, ঠিক আছে? এটা হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ। এইটা দেখছো, এটাকে বলা হয় নিউক্লিয়াস। তার অন্য কালি দিয়ে করি, দেখো, এই যে এটা দেখছো, এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, ঠিক আছে? কারণ নিউক্লিয়াস কেন বলা হয় এটাকে? এটাকে মধ্যে এখানে নিউট্রন প্লাস প্রোটন থাকে, তাই না? দুটোকে একসাথে নিউক্লিয়ান বলা হয়। তো এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত বলো তো? নিউক্লিয়ানের ব্যাসার্ধ হচ্ছে তোমার 10⁻⁻15, 10⁻⁻15। এটা তোমরা খুব ভালো করে মনে রাখবা, ঠিক আছে? অনেক সময় তোমার এটা কি, এটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ, এটা হচ্ছে তোমার পরমাণুর ব্যাসার্ধ, কেমন? আর যদি বলে এই দুটোর পার্থক্য কত, তো মনে রাখবা 10⁵, কেমন? এই 3টাই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আছে, তো এই 3টা মনে রাখবো। যেহেতু দেখো, এটা পরমাণু কি একটু বড় হবে, তাই না? পরমাণু বড়, এই জন্য কি -10, -10 মানে কি, মানে সে হচ্ছে এটার থেকে একটু বড়, মানে এর তো কম আছে, এর থেকে একটু কম আছে এর, তাই না? তখন যেহেতু এই বড় হয়ে গেল। আর নিউক্লিয়াসে কত হয়? -15, এটাও তোমরা মনে রাখবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 5 কেজি ও ভরের একটি বলকে যখন মাটি থেকে 5 মিটার উচ্চতায় তোলা হয়, তখন বলটিতে প্রাপ্ত শক্তি কত? দেখো, কি কি আমাকে দিয়েছে এখানে, আমাকে ভর দিয়ে দিচ্ছে, মানে মাস আমাকে দিয়ে দিয়েছে
5 কেজি। তারপর কি 5 মিটার উচ্চতায়, মানে হাইট আমাকে দিয়ে দিয়েছে কত, 5 মিটার। আর আমাকে জিজ্ঞেস করে বলটির প্রাপ্ত শক্তি মানে এনার্জি আমাকে বার করতে বলেছে, তাই না? আর আমাকে দিয়ে দিয়েছে জি এর মান দিয়ে দিয়েছে 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এখানে কোন শক্তির কথা বলছে, যেহেতু উচ্চতার কথা বলেছে, যখন উচ্চতার কথা বলা হয় তার মানে কি এটা পোটেনশিয়াল এনার্জি, তাই না? পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি হয়, এম জি এইচ। এবার দেখো এম আমাকে দেওয়া আছে কত, 5, তো 5 রেখে দাও। এইচ কত দেওয়া আছে, 5, তো এইচ এরও 5 রেখে দাও। আর জি এর মান দেখো আমাকে দিয়ে দিচ্ছে 10, তো এখানে 10 রেখে দাও। তো এনার্জির মান কত হলো, 5×5=25 আর 10 250 জুল, 250 জুল, তাই না? সঠিক অ্যান্সার কি অপশন নম্বর বি তোমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে প্রতিসরাঙ্কের একক কি। দেখো প্রতিসরাঙ্কের কোনো একক হয় না, ঠিক আছে? প্রতিসরাঙ্ক কি একটা জাস্ট অনুপাত, কেমন, এটা হচ্ছে কি একটা জাস্ট অনুপাত। আর এটা মানে প্রতিসরাঙ্ক কি বলে বলো তো, প্রতিসরাঙ্ক এটাই বলে যে কোনো মাধ্যম যে আছে, ঠিক আছে, সেই মাধ্যমটা কতটা ঘন বা কতটা হালকা, এটার ব্যাপারে তোমার প্রতিসরাঙ্ক বলে। মাধ্যম মানে কি বলো তো, ধরো তুমি মানে কি বলবো, দেখো এইভাবে তোমাকে বোঝায়। মাধ্যম সেন্স এরকম, তুমি ধরো এটা হচ্ছে পুকুর, ঠিক আছে, এটা এখানে পুকুর আছে আর তুমি হচ্ছে এর উপরে দাঁড়িয়ে আছো, তো পুকুরের উপরে এই ভাগে কি আছে, হাওয়া আছে, তাই না? এই ভাগে কি আছে, হাওয়া, আর এই ভাগে কি আছে, জল। তো দেখো এই যে কোনো ধরো এখান থেকে কি বলবো, সূর্যের যে আলো আসছে, ঠিক আছে, সেটা কি এইভাবে আসবে, এবার আসার পর কি হয়ে যাবে, এই মানে মানে সূর্যের রশ্মিটা কি এরকম সোজা চলে যাওয়ার কথা, তাই না? এক সেকেন্ড, দেখো সূর্যের রশ্মিটা এলো এরকম সোজা চলে যাওয়ার কথা, কিন্তু সূর্যের রশ্মিটা যায় না, বুঝতে পারলো তো? এটা কি করে, এই যে অ্যাঙ্গেল যেখান থেকে তৈরি হচ্ছে এখান থেকে একটা ওরা কাল্পনিকভাবে একটা অভিলম্ব টেনে নেয়। এবার কি হয়, যেই তুমি এই যে হাওয়া আছে, হাওয়ার থেকে ঘন কি, জল, তাই না? এটা তো নর্মালি বোঝা যাচ্ছে যে হাওয়া যে আছে সেটা হালকা জিনিস। মানে যেমন কি হয়, আমরা কি জানি সলিড, লিকুইড আর গ্যাস, তো গ্যাসের কণ কি হয়, মানে দূরে 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 থাকে, আর লিকুইডের কি হয় একটু কাছে কাছে থাকে। যেহেতু এর কণ দূরে দূরে থাকে তার মানে কি এটা হালকা মাধ্যম। তার মানে কি যখন ঘন হালকা মাধ্যম থেকে তোমার ঘন মাধ্যমে যাবে, দেখো যাওয়ার কথা ছিল এরকম সোজা, কিন্তু সেটা সোজা না গিয়ে কি হয় একটু বেঁকে যায়। আর কোন দিকে বাঁকে বলতো, এই যে অভিলম্ব যে টানা হয়েছে সেই দিকে তোমার বেঁকে যাবে। এটা কখন হবে, যখন ঘন থেকে তুমি মানে সরি হালকা থেকে যখন ঘন মাধ্যমে যাবে। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আছে, যদি কোনো আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে, ঠিক আছে, মানে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যায়, তাহলে সেটি কি হয়, একটা অপশন দিবে তুমি অভিলম্ব থেকে দূরে সরে যায়, একটা দিতে অভিলম্ব কাছে চলে আসে, একটা কি বলে যে নিজ পথে চলতে থাকে, আর একটা দিতে অপশন নাম্বার ডি কিছুই না। তো তুমি কি বলো, যখন ঘন মাধ্যম হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যাবে তখন সেটা কি অভিলম্বের দিকে মানে অভিলম্বের দিকে কি ঝুঁকে যায়, ব্যাপারটা এরকম। আর সেম জিনিসটা উল্টা হবে, যখন ঘন থেকে হালকা যাবে কি হয়, মানে যাওয়ার কথা এরকম সোজা, ঠিক আছে, কিন্তু এ যাবে কি করে এইভাবে, মানে ধরো এইভাবে গেল, তো এইভাবে এটা অবিলম্ব আছে, এইদিকে ছিটকে যাবে, মানে কি অবিলম্ব থেকে দূরে যাবে কখন, যখন ঘন থেকে হালকাতে যাবে, বুঝতে পারলে? এই যে এই জিনিসটা কোন মাধ্যমটা কত ঘন কোন মাধ্যমটা কত হালকা, এটাই তোমার প্রতিসরাঙ্ক দিয়ে মাপা যায়। মানে কি হয়, প্রতিসরাঙ্ক এটা যে আসছে, দেখো এটা কি হচ্ছে, এটা হচ্ছে আপাতিত কিরণ, মানে এটা আসছে আপাতিত কিরণ, ঠিক আছে। আর এই যে মাধ্যমে মানে একটা কি হয়, প্রতিফলনে কি হয়, আপাতন কোণ আর প্রতিফলিত কোণ, এটাই হয়। এটা তো কি হচ্ছে আপাতন কোণ, যেহেতু এটা মানে প্রতিসরণ হচ্ছে, তাহলে এখানে আমরা কি বলবো, আপাতন কোণ এটা, আর এটা হচ্ছে কি প্রতিসরণ কোণ, ঠিক আছে। এই যে এই দুটো মাধ্যমের অনুপাত, আপাতন কোণ আর হচ্ছে প্রতিসরণ কোণ, প্রতিসরণ। তো এটা মিটিয়ে দিচ্ছি, হ্যাঁ। দেখো কি বললাম, প্রতিসরাঙ্ক অনুপাত কি হয়, আপাতন কোণ, আপাতন কোণ, ঠিক আছে, বাই হচ্ছে তোমার প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ। এবার এখানে কোণ কি দেয়, এখানে কোণ হচ্ছে তোমার সাইন থিটার কাজ করে, ঠিক আছে, সাইন থিটা। এবার তোমাকে প্রশ্নে সাইন থিটা দিয়ে দিবে, তো এটা যদি একদম শর্ট ফর্ম কি বলা হয়, তো শর্ট ফর্ম কি বলবা, সাইন আই বাই সাইন আর, ঠিক আছে, এটাই তোমার ফর্মুলা হয়ে গেল, বুঝতে পারলে তো? এইভাবে ফর্মুলাটা এসছে। এবার তোমাকে রেলের কিছু কিছু জিনিস তোমাকে, আচ্ছা এই ফর্মুলাটা কি মানে কোন নিয়মে বলা হয় জানো, এটাকে বলে স্নেলের নিয়ম, ঠিক আছে, স্নেলের নিয়ম, ঠিক আছে, এই জিনিসটা তোমরা মনে রাখবা। এটাকে কিছু স্নেল কি বলেছিল, যে উপরে তুমি একটা মাধ্যমকে রেখে দাও, মানে যেখানে যে আলোটা আসছে সেটাকে রেখে দাও, আর নিচে তুমি কি রেখে দাও, যে মাধ্যমটা মানে মানে প্রতিসরিত হওয়ার পর যে অ্যাঙ্গেলে যাচ্ছে, মানে এইখান দেখো এটাকে যদি ধরি, তো এটা কি 90 ডিগ্রি, তাই না? এবার এটাকে যদি ধরি আমি হাফ ধরে নিচ্ছি, ধরো 45 ডিগ্রিতে আসছে, তো যাওয়ার কথা কি এরও 45 ডিগ্রিতেই যাওয়ার কথা, কিন্তু যাচ্ছে কি এটা একটু ঝুঁকে যাচ্ছে, মানে কোণের চেঞ্জ হয়ে যাচ্ছে। তো কি যেটা আসছে মানে আপাতন কোণ, আর যেটা প্রতিসরিত হচ্ছে সেটার কোণের অ্যাঙ্গেলকে মানে প্রতিসরাঙ্ক বলে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা রেলে যেতে তোমাকে জিজ্ঞেস করে কিছু কিছু প্রতিসরাঙ্ক, মনে রাখবো বায়ু যে আছে, বায়ুর হচ্ছে তোমার কত 0, তারপর মনে রাখবা বায়ু শূন্য, ঠিক আছে, সরি বায়ু শূন্য না, এরপরে তুমি লেখো, দেখো প্রথম হচ্ছে তোমার বায়ু শূন্য, ঠিক আছে, বায়ু শূন্য, এর হচ্ছে তোমার শূন্য, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার বায়ু,
এগুলো সব প্রতিসরাঙ্ক বলছি, ঠিক আছে, কার কত প্রতিসরাঙ্ক। বায়ু তোমার প্রতিসরাঙ্ক হচ্ছে 1.0003। 3 নম্বরে তুমি রাখো বরফ, ঠিক আছে, বরফ, সেটা কত হচ্ছে 1.31। তারপরে তুমি রাখো জল, জলের রাখো 1.33, ঠিক আছে, এটাকে যদি ফ্র্যাকশনে ভাঙো 4.3ও হয়ে যায়, তাই তুমি জলের মান 4.3ও রাখতে পারো, কেমন। তারপরে তুমি মনে রাখবা অ্যালকোহল, ঠিক আছে, অ্যালকোহল, মদ লিখে দিচ্ছি, ঠিক আছে, অ্যালকোহলের কত 1.36, ঠিক আছে। তারপরে তুমি মনে রাখবা কেরোসিন, এক সেকেন্ড, কেরোসিন, কেরোসিন, এটা হচ্ছে তোমার 1.44, ঠিক আছে। তারপরে তুমি মনে রাখবা হচ্ছে কাঁচের, কাঁচ, এটা কাঁচও খুব জিজ্ঞেস করে, কাঁচ, জল, এগুলো খুব জিজ্ঞেস করে। কাঁচের হচ্ছে কত 1.5, এটাকে তুমি 3/2 হিসাবেও লিখতে পারো। তারপরে তুমি মনে রাখবা হচ্ছে CO2, কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে 1.63। আর লাস্ট হচ্ছে হীরা, এটা হচ্ছে তোমার 2.42। এবার দেখো প্রতিসরাঙ্ক কি বলছে, কোনো মাধ্যম কতটা মানে ঘন কতটা হালকা। দেখো হীরার প্রতিসরাঙ্ক দেখো সব থেকে বেশি 2.42, তার মানে কি হীরার মধ্যে প্রতিসরাঙ্ক কি হবে, সব থেকে বেশি হবে। যার প্রতিসরাঙ্ক বেশি মানে যে মাধ্যম যত ঘন তার প্রতিসরাঙ্ক তত বেশি। বায়ু শূন্য কি আছে, শূন্য, মানে এর কি, এর প্রতিসরাঙ্ক সবচেয়ে কম হবে। তো এই জিনিসটা তোমরা মনে রাখবে, সব পরীক্ষাতে তোমাকে ডিরেক্ট জিজ্ঞেস করবে যে নিম্নলিখিত কোনটির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি, তুমি কি অপশন করে আসবে হীরা। আর তাছাড়া কাঁচ তোমাকে দেয়, ম্যাক্সিমাম কাঁচ দিয়ে এখন অব্দি দিয়েছে, ঠিক আছে, কাঁচ দিয়েছে সব থেকে বেশি, তারপরে জল দিয়েছে, হীরা দিয়েছে, আর বায়ুটা দেয়। এই চারটা তোমরা মানে মিনিমাম মনে করে রাখবা। আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো যদি ইচ্ছা হয় তো মনে করেই নিবা, চারটাই তো আছে, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে যথাক্রমে CH3, COCH3 এবং C2H5OH যৌগ দুটির জন্য সঠিক IUPAC নাম নির্বাচন করুন। দেখো এই কোশ্চেনটা তুমি যদি ফাংশনাল গ্রুপ যদি জানো কি না, ফাংশনাল গ্রুপ, তাহলে তোমার খুব সহজে হয়ে যাবে। ফাংশনাল গ্রুপ যদি না জানো না, তোমার করতে একটু প্রবলেম হয়ে যাবে। যদি তোমরা মুখস্থ করে নাও তাতে কোনো ব্যাপারই না। দেখো ফাংশনাল গ্রুপ আমি তোমাকে কিছু কিছু বলে দিয়েছিলাম যেগুলো তোমার রেলওয়ে বোর্ড খুব জিজ্ঞেস করে। একটা হচ্ছে তোমার অ্যালকোহল, অ্যালকোহলকে আমি ডিরেক্ট মদ লিখছি, ঠিক আছে। অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ হচ্ছে OH। তারপর তুমি মনে রাখবা অ্যালডিহাইড, ঠিক আছে, অ্যালডিহাইড, অ্যালডিহাইড, এটা তুমি মনে রাখবা CHO, CHO। তারপর তুমি মনে রাখবা কিটোন, ঠিক আছে, কিটোনের হচ্ছে CO, কিটোন, এটা হচ্ছে কি তোমার CO। তারপর তুমি মনে রাখবা কার্বক্সিল, 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 এটা তুমি মনে রাখবা CO, ঠিক আছে, সরি COOH। আর COO কার হচ্ছে, এটা হচ্ছে তোমার ইস্টারের, ঠিক আছে, এস্টার, এটা হচ্ছে তোমার কি COO। তারপরে তুমি মনে রাখবা ইথার, ঠিক আছে, ইথার, এটা তোমার কি, এটা হচ্ছে O। আর একটা মনে রাখতে বললাম অ্যামাইন, অ্যামাইন, এটা হচ্ছে তোমার কি NH2। এই কটা গ্রুপ থেকে তোমার রেলওয়ে জিজ্ঞেস করে। এখানে দেখো CO আছে কোথায়, কিটোনে CO আছে, ঠিক আছে, এখানে দেখো CO আছে, তাই না। তার মানে এখানে কি, এটা তো প্রোপেন তো আছেই, ঠিক আছে, PROPEN, প্রোপেন তো তোমার এখানে আছেই, বুঝতে পারো। তার সাথে কি আছে, কিটোন, কিটোন, যদি এটাকে যদি আমরা যুক্ত করি তাহলে কি আসবে বলতো, প্রোপেনন আমরা বলতে পারি, প্রোপেন প্লাস কিটোন, প্রোপেনন। তো দেখো তার মানে ইথানল, এটা তোমার বাদ হয়ে গেল, প্রোপেনয়িক অ্যাসিড বাদ হয়ে গেল। এবার প্রোপেনন আর প্রোপেনন এই দুটো তোমার বেঁচে আছে, ঠিক আছে। এবার নেক্সটে তুমি চলে যাও, দেখো OH থাকা মানে কি, মানে এটা হচ্ছে কি মানে মদ হয়ে গেল, অ্যালকোহল হয়ে গেল। এবার দেখো C2H5OH, ঠিক আছে, C2H5OH, এটা কি হয়, এটা হচ্ছে তোমার পানের যোগ্য মদ, মানে যেটাকে আমরা কি ইথাইল অ্যালকোহল বলি। এবার ইথাইল অ্যালকোহল যেটা আছে সেখানে দেখো OH লেগে আছে, তার মানে কি এটা কি ইথেনল হয়ে যাবে। তো ইথেনল প্রথমে তো এইভাবে তুমি বাদ দিতে পারবা যে এটা ইথাইল, এটা পানের যোগ্য মদ, তার মানে এটা মিথানল হবে না, মিথানল তোমার আগে কেটে যাবে। কারণ মিথানল কি হয়, এটা হচ্ছে বিষাক্ত মদ, এটা যদি এটা পেন্ট ফেন্টের করার কাজে লাগে, কোনো পেন্ট হচ্ছে সেখানে অ্যালকোহল লাগবে, তো এই স্পিরিটগুলো দেওয়া হয়। তো এখানে তুমি এভাবেও কেটে বাদ দিতে পারবো, তাহলে তোমার কি বি অপশন তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আর যদি যদি এইভাবে না বলতে পারো তাহলে দেখো মানে OH এখানে আছে, এখানে OH আছে, তার মানে কি মানে এথেনল তো এটা হবেই। প্রোপেনন আর এই যে প্রোপেনন, এটাকে তোমার প্রথমে বাদ দিয়ে দিতে পারতাম, এইভাবে অপশন ছাড়তে পারতাম, বুঝতে পারলো। তো এই কটা মানে জিনিস তোমরা মনে রাখবা, তোমার ডিরেক্ট কোশ্চেন দিবে যে অ্যালকোহলের মানে ফাংশনাল গ্রুপের নাম কি, ও অপশনে OH থাকবে, অপশন করে আসবা। তোমাকে ডিরেক্ট জিজ্ঞেস করবে ইথারের কত, তুমি মনে রাখবা, কেমন। কারণ গ্রুপ দিতে না এখানে কোশ্চেনগুলো জিজ্ঞেস করেছে। গ্রুপ ডির 2 তারিখে যে পরীক্ষাটা ছিল 2রা ডিসেম্বর, ঠিক আছে, একদম শুরু দিকে তোমাকে মদের কথা জিজ্ঞেস করেছিল যে অ্যালকোহলের মানে ফাংশনাল গ্রুপের নাম কি, বুঝতে পারো। এটা ছিল তোমার ফার্স্ট শিফটের কোশ্চেন ছিল। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে নিচের কোনটি শরীরের এক অংশ থেকে অন্য অংশে বৈদ্যুতিক স্পন্দনের মাধ্যমে তথ্য পৌঁছে দেওয়ার কাজ করে। দেখো তথ্য পৌঁছে দেওয়ার কাজ করে তোমাদের স্নায়ুকোষ, ঠিক আছে। দেখো মনে রাখবা নিউরনের যে প্রধান মুখ্য ভাগ না, তাকে আমরা কি বলি, সাইটোন বলি, ঠিক আছে, সাইটোন, এটা হচ্ছে মুখ্য ভাগ। সাইটোনের নিচে যে অংশটা থাকে তাকে আমরা অ্যাক্সন বলি, ঠিক আছে, অ্যাক্সন,
অ্যাকশন। সাইটনের এবার এবার অ্যাকশনের উপরের ভাগে বুঝলে তো এরকম অ্যাকশন থাকে, তো এর উপরের ভাগে এরকম মানে কি বলবো, মানে শাখা প্রশাখার মতো অংশ বেরিয়ে যায়, ঠিক আছে। এইখানে থাকে তোমার ডেনড্রাইটস, ঠিক আছে, ডেনড্রাইটস। আর এই যে যেখান থেকে এটা তৈরি হচ্ছে এটাকে বলা হয় ডেনড্রন, ঠিক আছে, ডেনড্রন। এই কি করে, ডেনড্রাইট কি করে, শরীরের যেসব মানে তথ্য আছে বুঝতে পারলো, সেই তথ্যটাকে এ কি করে মানে নিজের মধ্যে মানে তথ্যটাকে সংগ্রহ করে, সংগ্রহ করার পর ডেনড্রনকে দিয়ে দেয়, ডেনড্রন আবার অ্যাকশনকে দেয়। অ্যাকশন এইভাবে করতে হতে কি ধরো এরকম মানে এর তো লেজের মতো একটা অংশ থাকে না নিউরনে, এখান থেকে আবার নেক্সট যে নিউরন আছে তার কাছে পাঠিয়ে দেয়, বুঝতে পারলো। এই যে পুরো কাজটা হচ্ছে তোমার সেটা বৈদ্যুতিক স্পন্দনের মাধ্যমে হয়। মনে রাখবা ডেনড্রন আর যে ডেনড্রাইটস আছে, ঠিক আছে, যেহেতু এরা সূচনা গ্রহণের কাজ করে তাই এদের দুজনকে একসাথে রিসেপ্টর বলা হয়, ঠিক আছে, রিসেপ্টর, ঠিক আছে, রিসেপ্টর বলা হয়। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। দেখো গ্লোমেরুলাস কি, গ্লোমেরুলাস হচ্ছে তোমার রক্তকে ছাঁকার কাজ করে, রক্তকে ছাঁকার কাজ কে করে, কিডনি, ঠিক আছে। কিডনির মধ্যেই এই গ্লোমেরুলাস থাকে, এই কি ধরো এরকম একটা পাইপের মতো অংশ, ঠিক আছে, রক্ত এর মাঝখান দিয়ে যাবে, পাইপটা কি হয় বাইরে থেকে কি হয়, মানে যখন যেখানে রক্ত প্রবেশ করবে সেই জায়গাটা এরিয়া থাকবে বড়, ঠিক আছে, আর যেখান দিয়ে বেরাবে সেই এরিয়াটা থাকবে তোমার ছোট। এবার এখান থেকে প্রেসারের মাধ্যমে রক্তটা বেরাবে কিনা, এই গ্লোমেরুলাস হচ্ছে এর মধ্যে এরকম ছিদ্রের মতো অংশ থাকে, বুঝলো তো, এই পাইপের মধ্যে ছিদ্র ছিদ্র হয়ে থাকে। যখন প্রেসার দিয়ে বেরাচ্ছে তখন যেসব মানে অবশিষ্ট পদার্থ মানে যেগুলো অবশেষ মানে দরকার নাই, মানে যেগুলো তোমাদের কি বাথরুম তৈরি করে, পেচ্ছাপ তৈরি করে, সেই জিনিসগুলোকে কি করে এই ফুটোর মাধ্যমে এ হচ্ছে বোমেন ক্যাপসুলে পাঠিয়ে দেয়, ঠিক আছে। তার মানে কি এখান থেকে রক্তকে তোমার ছাঁকা শুরু হয়ে গেল, ঠিক আছে। তো যদি জিজ্ঞেস করে গ্লোমেরুলাসের মেন কাজ কি, তো মনে হলো কি রক্তকে ছাঁকা, ঠিক আছে। দেখো মেরুরজ্জু কি, মেরুরজ্জু তোমাদের মেরুদণ্ডকেই বলে, বুঝতে পারলো তো, মেরুদণ্ড এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা পার্ট। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মনে রাখবো দুটো পার্ট, একটা হচ্ছে তোমার ব্রেন, একটা হচ্ছে তোমার এই কি বলবো মেরুদণ্ড, ঠিক আছে। এই দুটো হলে মেরুদণ্ড কি করে, এই হচ্ছে মানে ব্রেন যেসব সংকেত গ্রহণ করে, মানে ধরো তুমি কোনো কাজ, ব্রেন তো সবকিছু সংকেত গ্রহণ করে না, গ্রহণ করার পর ব্রেন অর্ডার দেয় যে তোমার হাত যে তুমি ধরো উঠাচ্ছ, তো ব্রেন তোমাকে অর্ডার দিচ্ছে তুমি হাতটা উঠাও, তো ব্রেনটা কার মাধ্যমে অর্ডার দিচ্ছে, এই মেরুদণ্ডের মাধ্যমে ব্রেন হচ্ছে অর্ডার দেয়। মানে কি মেরুদণ্ডের কাজ হচ্ছে ব্রেন থেকে সিগন্যালকে শরীরের বিভিন্ন ভাগে পৌঁছানো, প্লাস শরীরের বিভিন্ন ভাগ থেকে তোমার মানে যে সূচনা আছে সেটা তোমার মেরুদণ্ড ব্রেনকে পৌঁছানোর কাজ করে, বুঝতে পারলে তো। এটা অনেক সময় মানে এমন কিছু কিছু কাজ থাকে যেগুলো ধরো ব্রেনের কাছে পৌঁছানোর সময় নেই, যেমন রিফ্লেক্স মানে রিফ্লেক্স অ্যাকশন যেটাকে আমরা বলি, যেমন কি ধরো তুমি কি বলবো কোথাও মানে গরম কিছু আছে সেটার মধ্যে হাত দিতলে, ঠিক আছে, এবার তোমাকে যে হাতটা ওখান থেকে সরাতে হবে, এত সময় থাকে না যে মেরুদণ্ড সেই সংকেতটা নিবে, নিয়ে ব্রেনকে পাঠাবে, ব্রেন আবার সেটার উপর কাজ করবে, দিয়ে আবার মেরুদণ্ডকে বলবে যে না তুমি হাতকে বলো যে হাতটা সরিয়ে নিতে, এত সময় থাকে না। তখন মেরুদণ্ড কি করে ডিরেক্ট অ্যাকশন দিয়ে তুমি হাত ছড়াও, তা আমরা হাত ছড়িয়ে নিই। যেরকম ধরো হঠাৎ করে গাড়ি চালাচ্ছি, চালাতে সামনে হঠাৎ করে কেউ বাচ্চা টাচ্চা কেউ চলে এলো, তখন আমাদের ব্রেক অটোমেটিক হাত ব্রেক মেরে দেয়। এটা কি করে মেরুদণ্ডকে ডিরেক্ট তখন মানে মেরুদণ্ডের কাছে এই পাওয়ারটা আছে, যদি যে এমার্জেন্সি কোনো কেস থাকে তাহলে সে যাতে ব্রেনের ওয়েট না করে নিজেই মানে তাকে কাজ করার অনুমতি দিয়ে দেয়, বুঝতে পারলে তো। এটাই হচ্ছে মেরুদণ্ডের কাজ। কুপিকা কি দেখো, অ্যালভিওলি, এটা হচ্ছে মানে শ্বসনতন্ত্রের যে আমি বলেছিলাম যে এটা ট্র্যাকিয়া দুই ভাগে যখন বিভক্ত হয়ে যাচ্ছে, এখানে ব্রঙ্কাই হয়ে যাচ্ছে, এবার ব্রঙ্কাইয়ের মধ্যে ছোট ছোট এরকম শাখার মতো অংশ থাকে যাকে আমরা কি ব্রঙ্কিওলস বলি, এই ব্রঙ্কিওলসের মধ্যে তোমার অ্যালভিওলি থাকে, এরকম ছোট ছোট থলির মতো অংশ, বুঝতে পারলে তো, এরকম ছোট ছোট থলির মতো একটা অংশ থাকে যাকে আমরা অ্যালভিওলি বলি। এই অ্যালভিওলির মেন কাজ হচ্ছে তোমার যে মানে শ্বাস আমরা নিচ্ছি কিনা ভিতর থেকে, তো বাইরে থেকে বাতাস নিচ্ছি, সেই বাতাসের মধ্যে থাকা যেসব মানে গ্যাস যেমন অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড, এই দুটোর হচ্ছে আদান প্রদান করা। কোথায় আদান প্রদান করে, এটা হচ্ছে তোমার অক্সিজেন ধরো আমরা জেনে নিলাম না, সেই অক্সিজেনকে রক্তের মধ্যে পাঠিয়ে দিল রক্তকে শুদ্ধ করার জন্য, তার বাকি যে মেটেরিয়াল পড়ে থাকলো কার্বন ডাই অক্সাইড সেটা আবার বাইরে বের করে দিল, ঠিক আছে, বাইরে বের করে দাও কি আবার উদ্ভিদ সেটাকে নিয়ে নিল, তো এইভাবে প্রসেসটা চলতে থাকছে। তো এই কুপিকা কি করে, এই গ্যাসের মানে কুপিকার মেন কাজ হচ্ছে গ্যাসের আদান প্রদান, ঠিক আছে, গ্যাসের আদান প্রদান, আদান প্রদান। তোমাকে জিজ্ঞেস করবে যে যে মানে কুপিকা আছে, কুপিকার মধ্যে এই যে কুপিকা দেখছো কিনা মানে অ্যালভিওলি, এর মধ্যে এরকম লোমের মতো অংশ বেরিয়ে থাকে, ঠিক আছে, লোমের মতো অংশ বেরিয়ে থাকে, এই লোমের মতো অংশটাকে তোমার বলা হয় সিলিয়া, কেমন সিলিয়া। মানে তোমাদেরকে ডিরেক্ট জিজ্ঞেস করবে যে সিলিয়া নিম্নলিখিত কোনটির অংশ, অপশনে তোমার অ্যালভিওলি দেওয়া থাকবে, সেটাকে তুমি সঠিক অ্যান্সার করে দাও। ইন কেস যদি অ্যালভিওলি না দেওয়া থাকে তাহলে শ্বসনতন্ত্র রিলেটেড যেসব থাকবে কিনা সেই জায়গাটা তুমি অ্যান্সার করে আসো, যদি অ্যালভিওলি না থাকে। আর ধরো অ্যালভিওলিও আছে আর নিচে দেওয়া আছে শ্বসনতন্ত্র, তো সেক্ষেত্রে তুমি অ্যালভিওলি অ্যান্সার করে আসবো, কেমন। তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে কখনো কখনো আমাদের পেশিকোষে অক্সিজেনের অভাব হলে অবাধ শ্বসন দ্বারা পাইরুভেট কিসে রূপান্তরিত হয়। তো এটা সঠিক অ্যান্সার তোমার ল্যাকটিক অ্যাসিডে, বুঝতে পারলো তো। কি হয় বলো তো, যখন ধরো আমি তোমাকে বলছি তুমি ধরো বাড়ির
কাপড় জামা নিয়ে বসবা, ঠিক আছে, একদিন কাপড় জামা নিয়ে বসবা কাচতে। নর্মালি তো মানে আমি তাদের জন্য এটা বলছি যারা নর্মালি কাপড় জামা কাচো না, তারা একদিন কাপড় জামা নিয়ে কাচতে বসবা, ঠিক আছে। মোটামুটি ধরো তুমি 1 ঘন্টা কাচবা। এবার আমরা কাচি কীভাবে সাধারণত, থুপথুপিয়ে কাচি বা সেটাকে পটকে পটকে কাচি। তুমি সেম যেভাবে কাচবা মানে হাতের সাহায্যে কাচবা, ঠিক আছে। কাচার পর তুমি দেখবা সন্ধ্যাবেলায় তোমার হাতের মধ্যে বিশাল ব্যথা হয়। সেই ব্যথাটা কেন হয়? এই ল্যাকটিক অ্যাসিডের কারণেই হয়। কারণ কি হয়, তখন আমরা যখন নর্মালি যে শ্বাস প্রশ্বাস নিই, ঠিক আছে, সেম তার মধ্যে কি অক্সিজেন যতটা দরকার ততটা, মানে যেমন কি আমাদের 21% অক্সিজেন আমরা নিই, ঠিক আছে। এবার এই অক্সিজেনটা নর্মালি অবস্থায় যখন আমরা কাপড় জামা কাচ্ছি বা কোনো রকম এই ধরনের কাজ করছি, ঠিক আছে, তখন কি হয়, আমাদের যে মানে শরীরে যত পরিমাণ অক্সিজেন যাওয়ার কথা তত পরিমাণ অক্সিজেন আমরা নিতে পারি না, ঠিক আছে। না নেওয়ার ফলে কি হয়, এর থেকে কম অক্সিজেন যাচ্ছে। এবার অক্সিজেন যখন কমে যাচ্ছে তখন আমাদের শরীরে যে গ্লুকোজ আছে, ঠিক আছে, গ্লুকোজ কি করে, গ্লুকোজের মধ্যে তোমার পাইরুভিক অ্যাসিডের নির্মাণ হয়, ঠিক আছে। পাইরুভিক পাইরুভিক অ্যাসিডের নির্মাণ হয়। এই পাইরুভিক অ্যাসিড কি করে তখন, যে আমাদের মানে মাংসপিণ্ড আছে না, মাংসপিণ্ডের মধ্যে কি অ্যানঅ্যারোবিক যে শ্বসন হয়, ঠিক আছে। একটা মানে শ্বসন কত দুই প্রকার হয় না, একটা অ্যারোবিক শ্বসন আর একটা হচ্ছে নন অ্যারোবিক, মানে একটা অবাধ শ্বসন আর একটা বাধ শ্বসন। অবাধ শ্বসনে কি হয়, এই যে মানে পাইরুভিক অ্যাসিড যখন তৈরি হচ্ছে তখন মাংসপেশি কি নিজে থেকেই মানে কি বলবো অবায়বীয় মানে অবাধ শ্বসন শুরু করে দিচ্ছে। এবার অবাধ শ্বসন যখন শুরু করছে তখন পাইরুভিক অ্যাসিড কি করছে, সেটা ভেঙে ল্যাকটিক অ্যাসিডের নির্মাণ হয়ে যাচ্ছে। এবার এই ল্যাকটিক অ্যাসিড যখন আমাদের মাংসপেশিতে জমা হয়ে যাচ্ছে তখন সেটা পরে বিশাল ব্যথা করে, ঠিক আছে। তারপরে যখন তুমি সেটাকে সেক ফেক দিবা, একটু ঠিকঠাক পরিচর্যা করবা, তখন আবার ল্যাকটিক অ্যাসিড কি পুনরায় আবার পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে। পাইরুভিক অ্যাসিড আবার নর্মালি চলতে শুরু করে দিবে, ঠিক আছে, তখন তোমার সব কিছু নর্মাল হয়ে যাবে। কিন্তু এই জিনিসটা কখন হয়, যখন পাইরুভিক অ্যাসিড মানে গ্লুকোজের মধ্যে থাকা পাইরুভিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়ে যায়। বুঝতে পারলে তো? তো সঠিক অ্যান্সার তোমার অপশন নাম্বার বি। দেখো ইথাইল অ্যালকোহল কি হবে, ইথাইল অ্যালকোহল হচ্ছে তোমার অবাধ শ্বসনের মানে ফলে তৈরি হওয়া একটা প্রোডাক্ট। যখন ধরো গ্লুকোজ আছে, ঠিক আছে, গ্লুকোজ ফর্মুলা কি C6H12O6, ঠিক আছে। এর মধ্যে যখন ধরো ইস্ট দিয়ে দিলা, ঠিক আছে, ইস্টের যখন দিলা, ইস্ট কি করে অবাধ শ্বসন করে। অবাধ শ্বসনের ফলে কি হয়, কার্বন ডাই অক্সাইডের নির্মাণ হয়। তো গ্লুকোজের মধ্যে যখন ইস্ট দেওয়া হয়, ঠিক আছে, ইস্ট তুমি বলতে পারো জাইমেজ, ঠিক আছে, একটা হয় জাইমেজ এনজাইম। এই জাইমেজ যখন দিয়ে দিবা তখন গ্লুকোজ কি হয়ে যাবে, সেখানে তোমার মানে ইথাইল অ্যালকোহলের নির্মাণ করে দিবে কি C2H5OH, ঠিক আছে, এটা নির্মাণ করবে। এটার সাথে সাথে আর কি নির্মাণ করে মনে রাখো, কার্বন ডাই অক্সাইড CO2। এটাকে ব্যালেন্স করার জন্য কি এখানেও তুমি 2 লিখে দাও, এখানেও 2 লিখে দাও, তাহলে তোমার এটা ব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা মনে রাখো। মিথাইল অ্যালকোহল কি, মিথাইল অ্যালকোহল পানের যোগ্য অ্যালকোহল না। মিথাইল অ্যালকোহল যদি তুমি পান করো একদম তোমার মৃত্যু নিশ্চিত, ঠিক আছে, কেউ বাঁচাতে পারবে না। আর ইথাইল অ্যালকোহল কি, এটাকেই আমরা মানে সাধারণত পান করি, এটাকেই আমরা সাধারণত মদ বলি, ঠিক আছে। এই জিনিসটা তোমরা মনে রাখবো। আচ্ছা অ্যাসিটিক অ্যাসিড কি, দেখো অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে CH3 সরি COOH, ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যাসিডিক অ্যাসিডের ফর্মুলা। অ্যাসিডিক অ্যাসিড কি বলে, যখন যে ভিনেগার আছে না, ভিনেগারের মধ্যে অ্যাসিডিক অ্যাসিড থাকে 3 থেকে 5%, 3 থেকে কত 5%। আর অ্যাসিডিক অ্যাসিডের কাজ কি তুমি মনে রাখবা, যে সব মানে পরিরক্ষণ যে আছে না, খাদ্য পদার্থ মনে রাখবা, সরি কোথায় গেল অ্যাসিডিক অ্যাসিড, খাদ্য পদার্থ পরিরক্ষণ, খাদ্য পদার্থ পরিরক্ষণ, ঠিক আছে, পরিরক্ষণ। এখান থেকে তোমাকে জিজ্ঞেস করে, মেনলি তোমাকে জিজ্ঞেস করবো যে ভিনেগারের মধ্যে কি পাওয়া যায়। তুমি মনে ভিনেগারের মধ্যে 3 থেকে 5% তোমার অ্যাসিডিক অ্যাসিড পাওয়া যায়। অ্যাসিডিক অ্যাসিডের ফর্মুলা তোমাকে জিজ্ঞেস করে মানে মাঝে মাঝে CH3COOH, ঠিক আছে। তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে মহাকর্ষীয় বলের অধীনে কোনো বস্তুর অবাধ পতনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। বলছে কোনো বস্তুর ত্বরণ তার ভরের উপর নির্ভর করে, একদমই করে না, তাই না। কোনো বস্তুর ত্বরণ বস্তুর গতির বিপরীত দিকে হয়, একদমই না। বলছে কোনো বস্তুর ত্বরণ তার ভরের উপর নির্ভর করে না, হ্যাঁ এটা একদম ঠিক। কোনো বস্তুর ত্বরণ তার ভরের উপর নির্ভর করে না। বলছে অবাধ পতনের সময় বস্তুর বেগ স্থির থাকে, একদমই না। দেখো কি হয়, নিউটন কি নিয়ম দিয়েছিল, প্রথম দিয়েছিল একটা গতির দ্বিতীয় নিয়ম দিয়েছিল, যেখানে আমরা কি সূত্র পেয়েছিলাম কি F=ma, তাই না। তারপর নিউটন যখন মানে মাধ্যাকর্ষণের ফর্মুলা দিল তখন কি পেলাম আমরা, যখন কি বলবো, যখন মানে মহাকর্ষের কারণে যে কোনো বস্তুর উপর যে বলটা লাগে সেই বলটা কি হয়, mg হয়, তাই তো। এবার যখন কোনো বস্তু মানে অবাধ পতন মানে ফ্রি ফল হয়ে মানে উপর থেকে স্বাধীনভাবে পড়ছে, সেই ক্ষেত্রে কি হয়, একমাত্র একটাই বল লাগে, সেটা হচ্ছে তোমার কি মহাকর্ষ বল, ঠিক আছে। তো F=mg আমরা লিখতে পারি যখন অবাধ শ্বসনে পড়ছে। কিন্তু দেখো এই এফ এর মান এখানে এম এও আছে, তাই না। তো এই দুটোকে আমরা সমান করার জন্য কি এই এফ এর মান এম এ নিলাম, ma=mg, ঠিক আছে। তো এদিকেও এম কেটে পড়ে থাকলো, তার মানে কি A== কি হয়ে গেল, জি হয়ে গেল। তো ত্বরণ যেটা কি হলো, সে ত্বরণ মানে মানে কি বলবো, নর্মাল যেটা ত্বরণ মানে মানুষের যেটা ত্বরণ সেটা কি হয় মাধ্যাকর্ষীয় ত্বরণের সমান হয়ে গেল। যেহেতু এটা সমান হয়ে গেল তাই কি এটা মানে আর কি মানে কোনো ভরের উপর কি নির্ভর করছে, একদমই করছে না। সেই জন্যই তোমার এই সি নাম্বার অপশন একদম কারেক্ট হয়ে গেল, যে কোনো বস্তুর ত্বরণ তার ভরের উপর নির্ভর করে না, কারণ কি দুটোই এক সমান থাকে। বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন দেখো,
বলছে বাস্তুতন্ত্র মানে ইকোসিস্টেম সম্পর্কিত নিচের কোন উক্তিটি সঠিক। বলছে অজৈব বিনাশযোগ্য পদার্থ বাস্তুতন্ত্রের বিভিন্ন সদস্যদের ক্ষতি করে, একদম ঠিক। দেখো অজৈব বিনাশযোগ্য পদার্থ মানে কিসের কথা বলছে, এই হচ্ছে প্লাস্টিকের কথা বলছে, ঠিক আছে, প্লাস্টিক। তারপর তোমার ধরে নাও থার্মোকল, ঠিক আছে, থার্মোকল। যদি কিছু ভারী ধাতুর নাম বলো, থার্মোকল। ভারী ধাতু যেমন কি, ধরো তোমার পারদ হয়ে গেল, ঠিক আছে, পারদ। তারপর তোমার হলো সীসা। তারপর তোমার হয়ে গেল ধরো ডিডিটি। ডিডিটি এসব কি করে, এর হচ্ছে অজৈব বিনাশযোগ্য পদার্থ, মানে কি এগুলো হচ্ছে পচতে চায় না। 1000 বছর 2000 বছর ধরে এইসব জিনিস কি মানে মাটিতেই থেকে যাবে। এবার এর কারণে কি হয়, যখন সেখান থেকে কোনো গাছ বেরাচ্ছে বা কোনো এই গাছ যে বেরাচ্ছে এর যে মেটেরিয়াল আছে মানে অস্বাস্থ্যকর যে জিনিসগুলো, এগুলো এর মানে না মাটির নিউট্রিশনের সাথে মিশে যাচ্ছে, মাটির নিউট্রিশনকে কি নষ্ট করে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, সেখান থেকে যে উদ্ভিদ বেরাচ্ছে সেগুলো কি কোনো একটা প্রাণী তাকে খাচ্ছে বা আমরাও খাচ্ছি, সেই প্রাণীটাকে আবার অন্য একজন খাচ্ছে, সেটাকে আবার অন্য একজন খাচ্ছে। তার মানে কি এই যে মানে কম নিউট্রিশনের যে অভাব, সেটা কি একটার সাথে একটা একটার সাথে একটা এরকম বাড়তেই থাকছে, নিউট্রিশন কমতেই থাকছে। তার ফলে কি এদের স্বাস্থ্যের পক্ষে বিশাল ক্ষতিকর হয়ে যাচ্ছে। প্লাস্টিক কি অনেক সময় তুমি দেখবে সমুদ্রে তো অনেক রকম প্লাস্টিক প্লাস্টিক ফেলে দেয়, কি না? তো দেখবো যে সামুদ্রিক জীব আছে ওদের গায়ের মধ্যে প্লাস্টিক একদম লেপ্টে যায়। এবার এর ফলে কি হয়, ওরা কি সেখান থেকে ছাড়াতেও পারে না। অনেক সময় তোমার ভিডিও দেখে বা যে তাদেরকে কি কোনো মানে ভালো মানুষ যারা আছে সেই দড়ি ফড়িগুলো কেটে দেয়, তারপর তারা কি ফ্রি হয়ে যায়। তো সেই জিনিসগুলো তার ফলে কি এই যে ওদেরকে যেমন মানে বেঁধে নিচ্ছে না, তখন কি ওরা নিজের মানে হেল্পলেস হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করতে পারছে না, কিছু করতে পারে, এর ফলে কি তারা মারা যাচ্ছে। তার মানে কি এরা সদস্যদের ক্ষতি তো একদমই করছে, তাই না? তার মানে প্রথমটা ঠিক। বলছে অজৈব বিনাশযোগ্য পদার্থ জৈবিক ক্রিয়ায় বিয়োজিত হয়, একদমই না, এগুলোকে কখনোই তুমি মানে পচাতেই পারবে না। পচাতে পারলে তো হয়েই যেত। তবে একটা নতুন মানে কিছুদিন আগে একটা খবরে এসেছিল বেশ, যে অ্যামাজনে নাকি এরকম একটা মানে প্লান্ট পাওয়া গেছে যে কি করছে, প্লাস্টিককে খেয়ে নিচ্ছে। এবার ওটা সত্যি না মিথ্যা জানা নাই আমার, কিন্তু বেশ চর্চাতে এসেছিল ব্যাপারটা, তাই না? তারপর বলছে অজৈব বিনাশযোগ্য পদার্থ কখনোই পরিবেশে উপস্থিত থাকে না। তো এই প্লাস্টিক, থার্মোকল, পারদ এগুলো কোথায় উপস্থিত আছে তাহলে? কি এটা কি সূর্যের মধ্যে উপস্থিত আছে বলো তো? তার মানে কি এটাও তোমার কেটে গেল। সঠিক অ্যান্সার কি, অপশন নম্বর সি, কেবলমাত্র সি ঠিক। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 4 নিউটন স্থির বল 2 কেজি ভরের একটি বাক্সের উপর 2 সেকেন্ড ধরে কাজ করে। যদি এর প্রাথমিক বেগ 2 মিটার/সেকেন্ড হয় তবে বাক্সের চূড়ান্ত বেগ নির্ণয় করো। চূড়ান্ত বেগকে আমরা কি দিয়ে ডিনোট করি, ভি দিয়ে। আর এই ভি বের করার আমরা কটা ফর্মুলা জানি। প্রথম ফর্মুলা কি হয়, ভি সমান সমান ইউ+এটি, ইউ+এটি। আর দ্বিতীয় ফর্মুলা আমরা কি জানি, ভি স্কোয়ার সমান সমান ইউ² + 2as, তাই তো? এবার আমাকে দেখো এই ভি বের করার জন্য আমার ইউ লাগবে। ইউ দেওয়া আছে কত, 2 মিটার/সেকেন্ড। ইউ আমাকে দিয়ে দিচ্ছে এখানে কত, 2 মিটার/সেকেন্ড। এ আমাকে বলে দেওয়া আছে কোথাও এ কোথাও দেওয়া নেই, কিন্তু টি দেওয়া আছে দেখো 2 সেকেন্ড। টি আমাকে দেওয়া আছে 2 সেকেন্ড, মানে আমাকে এ বার করতে হবে। আর নিচে কি আছে দেখো, ইউ², এখানেও ইউ বার করতে হবে, এ বার করতে হবে। এস এর কথা বলা আছে কি, 4 নিউটন বল 2 কেজি ভরের বাক্সের উপর 2 সেকেন্ড ধরে কাজ করে প্রাথমিক, মানে এস এর কথা কোনো বলা নেই। তার মানে কি এই অপশনটা তোমার মানে এই ফর্মুলাটা তোমার লাগবে না, শুধু এই ফর্মুলাটাতে তোমার কাজ হয়ে যাবে, তাই না? তো এ বের করার নিয়ম কি দেখো, আমরা কি জানি, এফ সমান সমান m × a, তাই না? তার মানে যদি আমাকে এ বের করতে হয় তাহলে কি করবো, F/m, তাই না? এবার তো এফ কত দিয়েছে আমাকে, 4 নিউটন দিয়ে দিয়েছে। 4 নিউটন। এ মানে মাস আমার কত দিয়েছে, 2 কেজি দিয়ে দিয়েছে, তো 2 লিখে দাও। তো 2 দিয়ে 2 কেটে গেল, 4 কেটে গেল, 2 থাকলো। তাহলে এর মান কত পেলাম আমি, 2 পেয়ে গেলাম। এবার আমাকে বলছে কি যে বাক্সের চূড়ান্ত বেগ। চূড়ান্ত বেগের ফর্মুলা তুমি রেখে দাও, ভি সমান সমান কি বললাম, ভি সমান সমান ইউ+এটি। ভি আমাকে বার করতে হবে, ইউ আমাকে দিয়ে দিয়েছে 2 প্লাস টি আমাকে দিয়ে দিয়েছে 2, এ আমি পেয়ে গেছি 2, 2 × 2 তো কত হচ্ছে, 2 × 2 = 4, 4 + 2 = 6। তো অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এইভাবে তোমরা করে নিতে পারবা। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এম ভর এবং ভি বেগের একটি বস্তু এ এর গতিশক্তি হচ্ছে 100 জুল। মানে যে বস্তু এ আছে, ঠিক আছে, তার একটা কাইনেটিক এনার্জি আছে, গতিশক্তি, সেটা কত হয়, ½ mv²। এটার মান আমাকে দিয়ে দিয়েছে 100 জুল। ঠিক আছে, দ্বিতীয়বার কি বলছে যে 2m ভর এবং ভি বেগের বস্তু বি এর গতিশক্তি কত, আরেকটা বস্তু আছে বি, এর কাইনেটিক এনার্জি কত আছে, এরও হবে সেম ½ mv², তাই না, ½ mv²। কিন্তু এখানে কি বলছে, ভর আছে সেটা 2m আছে, তার মানে লিখতে পারি ½ × 2m × v²। এটাকে আমরা এভাবে লিখতে পারি ½ mv²। আর এটাকে 2টাকে আমরা এমনি লিখে দিতে পারি, এখানে 2টাকে এভাবে লিখে দিতে পারি, তাই না? তবে এই যে ½ mv² আছে, এই ½ mv² এর মান তো এখানে 100 দেওয়া আছে, তাই না? তো এই জায়গাটায় আমরা 100 লিখতেই পারি। আর এই বাইরে কত আছে, × 2, তো কত হবে এটা, 200 জুল। অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না? তো এইভাবে তোমরা করে নিও। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে বাস্তুতন্ত্র সম্পর্কিত নিচের কোন উক্তিটি সত্যি। দেখো বলছে কি ইউভি বিকিরণ
জীবের জন্য ক্ষতিকর নয়, একদম এ তো জীবকে কীটাণুকে মেরে দেয়, তাই না? তো এটা একদমই ভুল কথা বলছে। বলছে বায়ুমণ্ডলের উচ্চ স্তরে ওজোন অক্সিজেন অণুর উপর ইউভি বিকিরণের প্রভাবে তৈরি, এটা একদম ঠিক। কি হয় বলতো, যে অক্সিজেন আছে না, অক্সিজেন সূর্য থেকে যখন ইউভি কিরণ আসে, ঠিক আছে, ইউভি বিকিরণ যখন আসে তখন এই অক্সিজেনকে কি করে ভেঙে দুটো অক্সিজেন মানে তত্ত্ব বানিয়ে দেয়, তখন গ্যাসকে কি করে তত্ত্ব বানিয়ে দেয়। এবার এই যখন সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেল তখন কি আবার ধরো একটা অক্সিজেন গ্যাস আসছে এর সাথে যুক্ত হয়ে গেল, তো যুক্ত হয়ে কি তৈরি করলো, O3 তৈরি করে নিল। এই O3কেই আমরা ওজোন বলি, ঠিক আছে। তার মানে কি দ্বিতীয় যেটা আছে সেটা একদম সঠিক আছে। বলছে বায়ুমণ্ডলে ওজনের পরিমাণ 1980 সাল থেকে দ্রুত কমতে শুরু করে, এটা একদম ঠিক কথা। 1980 সাল থেকেই ওজোন পরতের কমতে শুরু করেছে। কেন কমতে শুরু করেছে জানো? তখন থেকে আমাদের দেশে ম্যাক্সিমাম এসি, ফ্রিজ, ঠিক আছে, রেফ্রিজারেটর, এইসব মানে ফ্রিজকেই অ্যাকচুয়ালি রেফ্রিজারেটর বলে, এইসব মানে কি বলবো মানে ম্যাক্সিমাম টাইম ইউজ হতে শুরু করেছে। আর এই এসি, রেফ্রিজারেটর যেটা আছে এখান থেকে একটা গ্যাস বেরোয়, CFC, ক্লোরোফ্লোরোকার্বন। এই কি করছে, এই হচ্ছে আমাদের ওজোন স্তর যেটা আছে সেই ওজোন স্তরকে ফুটো করে দিচ্ছে। এই ফুটো করে দেওয়ার পরে কি হবে, যে ইউভি রেস আছে সেটা সরাসরি পৃথিবীতে চলে আসবে। পৃথিবীতে আসার পর আমাদের স্কিনে পড়বে, যেমন স্কিনে পড়ার কারণে কি হয়, এটা স্কিন ক্যান্সারের তৈরি করতে পারে, চোখ খারাপ করে দিতে পারে, বুঝতে পারলে তো। দেখো এই ইউভি রেজ আছে না, এই কি কি কাজে ব্যবহৃত হয়, এটা হচ্ছে ধরো যে নকল দস্তাবেজ আছে, ঠিক আছে, নকল যেসব কাগজপত্র মানে কেউ নকলভাবে তৈরি করেছে সেটা আসল না নকল, সেটা এই ইউভি রেজ দিয়ে করা হয়, ঠিক আছে। তারপর যে জলের যেসব কীটাণু আছে সেগুলোকে মারার জন্য তোমার ইউভি রেজের প্রয়োগ করা হয়, ঠিক আছে। এইসব কিছু কিছু জিনিস। আর ইউভি রেজের খোঁজ কে করেছিল, মনে রাখবে রিটার বলে একজন বিজ্ঞানী ছিল, ঠিক আছে। রিটার রিটার নামের একজন বিজ্ঞানী ছিল যে হচ্ছে ইউভি রেজের খোঁজ করেছিল। ইউভি রেজ কি, এটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বুঝতে পারলে তো। এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবো। তো সঠিক অ্যান্সার কি হবে তোমার, অপশন নাম্বার সি, সরি অপশন নাম্বার ডি, কেবল 2 এবং 3 সঠিক। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি লম্বা পরিবাহী তারের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়। বলছে যেমন 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 তার থেকে দূরে যাওয়া যায় চৌম্বক ক্ষেত্র কমে যায়, একদম ঠিক। বলছে আমরা চৌম্বক ক্ষেত্রের দিক নির্ধারণে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম ব্যবহার করতে পারি, একদমই না। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম কিসের উপর নির্ভর করে জানো? এটা হচ্ছে তোমার ধরো মানে চুম্বকীয় ক্ষেত্রের মধ্যে যে মানে তড়িৎ প্রবাহী চালক আছে, ঠিক আছে না, সেই চালকের মানে কি বলবো মানে তিনটা সমকোণে আছে, যে চুম্বকীয় ক্ষেত্রে যে মানে কি বলবো যে মানে কোনো ধারা মানে তড়িৎ প্রবাহী যে চালক আছে তার উপর যে বল লাগছে, ঠিক আছে, এই বলটা কোন দিকে লাগছে সেই জিনিসটা আমরা বাম হস্ত নিয়ম দিয়ে মানে কি করতে থাকি, নাকি আমরা চুম্বক ক্ষেত্রের দিক মানে বল কোন দিকে লাগছে সেই জিনিসটাকে আমরা করি, এটা বাম হস্তে। ডান হস্তে কি লাগি, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইএমএফ, এটা কোন দিকে লাগছে সেটা আমরা প্রয়োগ করি। মানে তড়িৎ প্রবাহের মানে বৈদ্যুতিক ক্ষেত্রের দিক আমরা এটাতে করি না। তো বৈদ্যুতিক ক্ষেত্রের দিক আমরা কার দিকে নির্ণয় করি, মানে ম্যাক্সওয়েলের যে মানে ডান হাতের আঙুলের নিয়ম আছে, ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েলের যে ডান হাতের আঙুলের নিয়ম আছে না, সেটা মানে কি, ধরো একটা পরিনালিকা আছে, ঠিক আছে, পরিনালিকা তুমি ডান হাতে এভাবে ধরলে আঙুলগুলো এরকম করা থাকবে, তো এখানে বুড়ো আঙুলটা যেদিকে থাকবে সেটা কি বিদ্যুৎ তড়িৎ প্রবাহের দিককে দেখাবে, আর যে মুড়ে থাকা আঙুল আছে সেটা কি করে তোমার মানে ম্যাগনেটিক ফিল্ডকে দেখাবে, তাই না? তারপর দেখো কি বলে, যদি তড়িৎ প্রবাহের দিক পাল্টে দেওয়া হয় তো চৌম্বক ক্ষেত্রের দিকও পাল্টে, অবশ্যই। দেখো তুমি এই দিকে এটা করে রেখে তার মধ্যে তখন কি চৌম্বক ক্ষেত্র এই দিকে দেখাচ্ছে, তাই না? এবার ধরো তোর পরিনালিকাটা এরকম ভাবে আছে, ঠিক আছে, তুমি এইভাবে আঙুলটাকে করে রাখলা, বাকি আঙুলে এইভাবে মুড়ে দিলা, তখন চৌম্বক ক্ষেত্র কি দিক, কি নিচের দিকে দেখাচ্ছে, মানে যদি এটাকে আমি এইভাবে ধরি তো এর এখন কিছু দেখাচ্ছে পশ্চিম দিকে দেখাচ্ছে, কিন্তু যেই আমি চেঞ্জ করলাম তখন এটা কি দক্ষিণ দিকে দেখাতে শুরু করলো, তার মানে কি এটা ঠিক বলছে যে উল্টে দিলে এটাও উল্টে যাবে। তারপরে বলছে তার মানে কি এটাও ঠিক। বলছে যদি তড়িৎ প্রবাহ বৃদ্ধি করা হয় তো চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধি পাবে, একদম প্রাবল্য বৃদ্ধি, যত ওখানে ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত হবে ততই না বিদ্যুৎ ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। আর এটা কে বলেছে, এটা তোমার বলেছে অরেস্টেড, ঠিক আছে, অরেস্টেড। অরেস্টেড কি বলে গেছিল, যে কোনো মানে পরিনালিকার মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে তার চারি সাইডে অটোমেটিক ম্যাগনেটিক ফিল্ডের মানে নির্মাণ হয়ে যায়। এবার যত তুমি তড়িৎ প্রবাহ করবে তত বেশি ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, তাই না? তার মানে কি এটাও তোমার ঠিক। তো কোনটি ঠিক নয়, এটা তোমার ঠিক নয়, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 10 কেজি ভরের একটি বস্তু 3 মিটার প্রতি সেকেন্ড প্রাথমিক বেগে চলছে, এর চূড়ান্ত বেগ 5 মিটার প্রতি সেকেন্ড হয়, তাহলে এর গতিশক্তির পরিবর্তন কী হবে? দেখো গতিশক্তির ফর্মুলা কি হয়, হাফ এম ভি স্কোয়ার, কিন্তু যখনই গতিশক্তির পরিবর্তন বলে দেবে না তখন তুমি কি করবা, হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখানে এম কি মানে ভরকে রিপ্রেজেন্ট করছে, ভি কি অন্তিম বেগকে রিপ্রেজেন্ট করছে, আর ইউ হচ্ছে তোমার প্রাথমিক বেগকে রিপ্রেজেন্ট করছে। এবার যেরকম যেরকম আছে তুমি লিখে দাও। দেখো হাফ এম এর মান কত দিয়েছে, দেখো 10 কেজি, তো 10 লিখে দাও, ইন্টু বলছে একটি বস্তু 3 মিটার প্রতি সেকেন্ড বেগে প্রাথমিক বেগে চলছে, প্রাথমিক বেগ মানে কি ইউ, তো 3-এর স্কোয়ার কত হবে 9, মাইনাস বলছে 5 মিটার প্রতি সেকেন্ড চূড়ান্ত বেগ, তো ভি স্কোয়ার, তো 5-এর স্কোয়ার কত হবে 25, তাই না? তো এটাকে কাটো, দুইবার আমি তো কেটে দিই, দুইবার এটা গেল 5, তাই না? আর কিছু কাটবে?
এখানে 25 থেকে 9 বাদ দিলে কত হয়? 15 থেকে 9 বলে 6, তো 5 ষোলং কত 80 জুল তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না? তো এইভাবে তোমরা করে নিও। তো মনে রাখবা যখন গতিশক্তির পরিবর্তন বলা হবে তখন তোমরা এই ফর্মুলাটা ইউজ করবা, ঠিক আছে? হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কোন সরল বহুকোষী জীব স্পোরাঞ্জিয়াম তৈরি করে এবং তার ভেতর রেণু উৎপন্ন হয়? দেখো এটা না তুমি কি বলবো অপশন থেকে ছেটে বার করে দেবো। দেখো ইস্ট কি হয়, ইস্ট অ্যামিবা, এই দুটো তো এককোষী জীব, তাই না? এককোষী জীব, ঠিক আছে। এককোষী কি, এটা হচ্ছে প্রোক্যারিওটিক, ঠিক আছে। লিসম্যানিয়া যে আছে এও হচ্ছে তোমার এককোষী পরজীবী, ঠিক আছে, এককোষী পরজীবী, পরজীবী। তো এই বহুকোষী পড়ে থাকলো কি রাইজোপ, সেটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পারলে? এইভাবে তোমরা অপশন ছেটে বাদ দিয়ে দিবা। দেখো দ্বিতীয়ভাবে তুমি কি বার করবা, দেখো ইস্ট কি করে, ইস্ট হচ্ছে তোমার যে মানে এটা প্রথমত এককোষী উদ্ভিদ, তাই না, এককোষী। আর এটা কি করে তোমার যে বাডিং যে হয় কিনা, মানে একটা শরীর আছে ওখান থেকে কুড়ির মতো অংশ তৈরি হলো, সেখান থেকে আবার তৈরি হলো নতুন উদ্ভিদ, যখন এটা ভেঙে পড়ে গেল তখন যে উদ্ভিদটা তৈরি হলো সেইভাবে মানে কি মানে বাডিং এইভাবেই অযৌন প্রজনন করে বাডিং এর মাধ্যমে। লিসম্যানিয়া কি, এটা হচ্ছে একটা পরজীবী, ঠিক আছে, পরজীবী। এটা যখন শরীরের মধ্যে আসে তখন বিভিন্ন রকমের রোগ হয়, তার মধ্যে একটা তোমরা মনে রাখবে মানে নাম শুনে কালা জ্বর, তাই না, কালা জ্বর। এই যে এই কালা জ্বর হওয়ার মেন কারণ কি, এই লিসম্যানিয়া নামক পরজীবী, ঠিক আছে। অ্যামিবা কি করে, দেখো অ্যামিবা হচ্ছে অযৌন প্রজনন করে, ঠিক আছে, অযৌন প্রজনন করে। কিন্তু এ কি করে, এই হচ্ছে ফিজানের মাধ্যমে করে, মানে কি নিজের শরীরকে কি করে যখন মানে পরিবেশ যখন অনুকূল থাকবে তখন নিজের একটা শরীর থেকে এখান দুভাগ করে দিবে, এই পার্ট একটা শরীর তৈরি করবে, এই পার্ট একটা শরীর তৈরি করবে। কিন্তু যখন পরিবেশ ধরো পরিস্থিতি অনুকূল থাকলো না, অসন্তুলিত হয়ে গেল, তখন কি করবে, এই নিজের শরীরকে 3-4 ভাগে করে দেয়, মানে মাল্টিপল ফিজন করে দেয়। আর প্রত্যেকটা ভাগ কি করে নিজের মতো একটা বডি তৈরি করে নেয়। রাইজোপস কি করে, রাইজোপস হচ্ছে এটা একটা ছত্রাক, ঠিক আছে, ছত্রাক। এটাকে তোমরা মনে রাখবা মেনলি এটাকে ব্রেড মোল্ড নামে জানা যায়, কি নামে, ব্রেড মোল্ড, ঠিক আছে, ব্রেড মোল্ড নামে জানা যায়। এটাই কি করে যে মানে রেণু উৎপন্ন করে, বুঝতে পারলে তো? মানে কি হয় যখন পরিস্থিতি কি বলতো উপকূল থাকবে তখন এটা কি মানে ভাইরাস ফ্রি হয়ে নিজের একটা স্থানে মানে অনেক রকম মানে অনেক তাড়াতাড়ি আর অনেক বেশি কি করবো অঙ্কুরিত হতে থাকবে, বুঝতে পারলে তো, রাইজোপস। তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, কেমন? চলো এইটা মনে রাখো ব্রেড মোল্ড হিসেবে জানা যায়, ঠিক আছে, এই কোশ্চেনটা জিজ্ঞেস করে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে অ্যালকেনের ক্লোরিনেশন কোন ধরনের বিক্রিয়ার উদাহরণ? করেই দেখি চলো। অ্যালকেনের কি হয়, CH4, আমি একটা অ্যালকেন নিয়ে নিলাম মিথেন, ঠিক আছে। তারপর আমি কি নিলাম, তারপর ক্লোরিন নিয়ে নিই, ঠিক আছে, Cl2 নিয়ে নিলাম। এই দুটো যদি আমি অভিক্রিয়া করি তো কি তৈরি হচ্ছে, আমি দেখো এখানে H আছে Cl আছে, আমি একটা HCl তো তৈরি করে দিই সবার প্রথমে, ঠিক আছে। তারপর দেখা যাক কি হচ্ছে, HCl তৈরি করলাম মানে কি, দেখো এখানে 4টা হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন আমি নিয়ে নিচ্ছি, পড়ে আছে কটা, 3খানা হাইড্রোজেন পড়ে আছে, CH3 পড়ে আছে। তো এখানে 2খানা ক্লোরিন ছিল, তো আমি একটা ক্লোরিন নিয়ে নিলাম, পড়ে আছে কত, আরেকটা ক্লোরিন Cl পড়ে আছে, তার মানে এটা কি তৈরি হলো, ক্লোরোমিথেন তৈরি হয়ে গেল, ক্লোরোমিথেন, ঠিক আছে। আর কি তৈরি হলো তোমার, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এই যে এই অভিক্রিয়াটা যে করলো, এই অভিক্রিয়াটাকে আমি ধরো যে করার পর দেখে কেমন লাগছে এটা, HCl এখানে CH4 ছিল, এখান থেকে Cl2 একটা নিয়ে নিলো, একটা H কে ভাগিয়ে দিল, প্রতিস্থাপন বিক্রিয়ার মতোই তো লাগছে এটা দেখতে, তাই না? তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে পাচনতন্ত্রে নিচের কোনটি হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিন নামক প্রোটিন এবং পরিপাককারী এনজাইম মিউকাসের নিঃসরণ করে? দেখো লালা গ্রন্থি কি করে বলো তো, লালা গ্রন্থি হচ্ছে এটা সর্বপ্রথম মুখে থাকে, তাই না? আর এই কি করে এক ধরনের মানে এনজাইম সৃষ্টি করে যার নাম হচ্ছে অ্যামাইলেজ, ঠিক আছে, অ্যামাইলেজ। এই এনজাইম সৃষ্টি করে যা কি করে মুখের ভেতর যে মানে আমরা যে খাবার নিচ্ছি তার মধ্যে থাকা কার্বোহাইড্রেট, ঠিক আছে, স্টার্চ, এগুলোর কি করে পাচন করে। তার মানে কি এটা তোমার কারেক্ট অ্যান্সার হবে না। দেখো অগ্নাশয় এটাকে ইংরেজিতে প্যানক্রিয়াস বলে, ঠিক আছে। এ কি করে থাকে, এ হচ্ছে পেটের পেছনে থাকে, কেমন, পেটের পেছনে থাকে। আর এ কি করে, এ হচ্ছে কার্বোহাইড্রেট, ঠিক আছে, তারপর প্রোটিন আর হচ্ছে ফ্যাট, এই তিনটাকেই পাচানোর জন্য এনজাইম সৃষ্টি করে। যেমন যদি কার্বোহাইড্রেটকে পচাতে হয় তাহলে কি করবে, মানে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ তৈরি করবে, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ তৈরি করে কার্বোহাইড্রেটকে পচানোর জন্য। প্রোটিনকে পচানোর জন্য কি করে, ট্রিপসিন, ঠিক আছে, ট্রিপসিন, তারপর হচ্ছে কাইমোট্রিপসিন এইসব নির্মাণ করে। ফ্যাটকে পচানোর জন্য কি করে, এই লাইপেজের নির্মাণ করে, তাই না, লাইপেজের নির্মাণ করে। তার মানে কি অগ্ন্যাশয় তোমার কারেক্ট অ্যান্সার হচ্ছে না। এবার হচ্ছে দেখো পিত্তাশয়, পিত্তাশয় কি করে, এর মানে মেন কাজ হচ্ছে, পিত্তাশয়ের মেন কাজ হচ্ছে এটা সম্পূর্ণ ছোট একটা থলি, ঠিক আছে, ছোট থলির মতো একটা অংশ যেটা কি থাকে লিভারের ঠিক নিচে থাকে, লিভারের নিচে থাকে। আর এর মেন যেটা কাম হচ্ছে এ হচ্ছে বাইল জুস, ঠিক আছে, বাইল বাইল জুসের নির্মাণ করে, ঠিক আছে। যখন কি করবো পিত্তরসে যখন মানে ধরো এ বাইল জুস নির্মাণ করছে, এই বাইল জুসটা তোমার পিত্তরসে থাকা যে ফ্যাট, ঠিক আছে, ফ্যাটকে কি করে ভেঙে দেয়, তারপর সেটা কি মানে অবশোষণ করে নেয়, ঠিক আছে, এইসব কাজ করে। তার মানে কি পিত্তাশয় তোমার সঠিক অ্যান্সার হবে না। তো তিনটা যখন তোমার অ্যান্সার হলোই না তো বাকি থাকলো কি, জঠর গ্রন্থি, তাই না? মনে রাখবো জঠর গ্রন্থির
ঠিক উপরে আমাদের যে কার্ডিয়াক, দেখো তিনটা এরকম হয় একটা, মানে আমাদের পাকস্থলীর জায়গা, ঠিক আছে। এই উপরের ভাগটাকে বলে কার্ডিয়াক, ঠিক আছে। নিচে যেটা আছে এখানে যেটাকে, এটাকে বলে ফান্ডিক, এটাকে বলে গ্যাস্ট্রিক জুস, মানে জি এখানে থাকে। এখানে কি থাকে, কার্ডিয়াক, যেহেতু এটা হৃদয়ের একদম নিচে, হৃদয়ের নিচে থাকার জন্য কি এই জায়গাটা কার্ডিয়াক থাকে, এখানে থাকে তোমার HCl, ঠিক আছে। এই HCl এর তোমার যদি জিজ্ঞেস করে যে পিএইচ ভ্যালু কত, মানে 1.5 থেকে 2.5। এই কি করে, খাবারকে অম্লীয় বানায়। খাবারের মধ্যে যদি কোনো কীটাণু আসে সেটাকে কি করে, মানে কীটাণুকে মেরে ফেলে দেয় অ্যাসিডের কারণে, তার জন্য HCl কাজ করে। এর ঠিক নিচে থাকে ফান্ডিক, ঠিক আছে। এই ফান্ডিকে কি হয় বলতো, এরকম মানে দেখবো অনেক সময় আমরা ধরো খাবার খাচ্ছি কিনা, ধরো অনেকক্ষণ ধরে খাবার খাইনি, তো একদম দেখবো মানে বুকের একদম মাঝখানটাতে ওই জায়গাটা একটু মানে লাগে, মানে ব্যথা করে। ওই যে এই যে জায়গাটা আছে না, সেটাকে আমরা ফান্ডিক বলছি। কেন ব্যথা করে, এর মধ্যে না ছোট ছোট কাঁটার মতো সংরচনা থাকে, ঠিক আছে, যেগুলোকে আমরা রুজি বলি। এই রুজি কি করে, এ হচ্ছে মেনলি এখানে খাবার, ফান্ডিকে কি খাবার স্টোর থাকে। এবার ধরো এখানে যখন স্টোর নেই তখন কি করে এই রুজিগুলো দাঁড়িয়ে যায়, বুঝতে পারলো তো। যেই রুজি দাঁড়িয়ে গেল তখনই আমাদের খাওয়ার জন্য অনেক সময় হয় না যে অনেকক্ষণ খাইনি তো পেটের মাঝখানে লাগছে, মানে পেটের ঠিক মাঝখানে না, বুকের ঠিক নিচে, মানে খাঁচাটা যেখানে থাকবে ওর ঠিক নিচে আর পেটের ঠিক উপরে একদম মিডিল পয়েন্টে, ওই জায়গাটা অনেক সময় লাগে। এই ফান্ডিকের কারণে ওই জায়গাটা লাগে। আর এই জঠর গ্রন্থি যে আছে না, এখানে তোমাকে জঠর রসের নির্মাণ হয়, এখানে তোমার সবকিছু যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিন নামক প্রোটিন, তারপরে মিউকাস, এগুলো কি করে, এর নিঃসরণ করে। এখান থেকেই তোমার তারপর মালটা চলে যায় ক্ষুদ্রান্তে, বুঝতে পারলে তো। এখানে ক্ষুদ্রান্তে চলে, প্রথমে আসে তোমার এই জায়গাটাতেই, ঠিক আছে। তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের কোনটি কঠিন পদার্থের ধর্ম প্রকাশ করে না। বলছে কঠিনের আয়তন স্থির থাকে, একদম স্থির থাকে। বলছে কঠিনের সীমানা অস্পষ্ট হয়, একদম না, কঠিনের সীমানা স্পষ্ট হয় না, কঠিনের সীমানা স্পষ্ট হয়। মানে কি একে তুমি কঠিনকে তুমি ধরো একটা, যেমন তরল পদার্থ কি হয়, তুমি ওকে যে পাত্রে রাখবা সেই পাত্রেরই আকার ধারণ করে নিবে, তাই না। তুমি গ্যাসকে তুমি যে পাত্রে রাখবা সেই পাত্রের আকার ধারণ করে নিবে, কিন্তু কঠিনকে তুমি যে পাত্রে রাখবা সেই পাত্রের আকারও ধারণ করবে না, তাই না। তার মানে কি সীমানা স্পষ্ট নয়, এর সীমানা ফিক্স থাকে। কঠিনের একটি নির্দিষ্ট আকৃতি থাকে, অবশ্যই থাকে, ওই জন্যই তো এর সীমানা স্পষ্ট হয়, তাই না। কঠিনের সংকোচনশীলতা নগণ্য, একদম, তাই না। তার মানে কি অপশন বি তোমার মানে ভুল হয়ে গেল। দেখো কঠিন মানে সলিড, লিকুইড, গ্যাস, ঠিক আছে। সলিড, লিকুইড, গ্যাসের মধ্যে তোমার কি হয়, এর কি মানে আয়তন তিনটারই ফিক্স, ঠিক আছে। এর আয়তন, ভলিউম, তিনটাই আয়তন ফিক্স। কিন্তু দেখো সলিডের কি নির্দিষ্ট আকৃতি আছে, ঠিক আছে, আকৃতি আছে, কিন্তু এদের দুজনের নির্দিষ্ট আকৃতি নেই। এদেরকে তুমি যে পাত্রে রাখবা সে পাত্রেই আকার ধরো। ধরো মানে 10 মিটার কিউবের একটা সলিড আছে, ঠিক আছে, আর 10 মিটার কিউবেরই একটা জল আছে, আর 10 মিটার কিউবেরই তোমার গ্যাস আছে। এবার 10 মিটার কিউবের যে মানে তোমার সলিডটা আছে, মানে ধরো একটা পাথর আছে, সেটার কি তুমি এর আয়তন তো ফিক্স হয়ে গেল। 10 মিটার কিউব জলের ধরো 1 লিটার যে জল আছে ওর আয়তন তো ফিক্স হয়ে গেল, কিন্তু 1 লিটার জলের বোতলকে তুমি ঘটিতে রাখো, ঘটির আকার ধারণ করে নিবে, তাই না। ওই জন্য কি এদের মানে আকৃতি এক সমান হয় না, কিন্তু এর আয়তন কি ফিক্স থাকে, বুঝতে পারলে তো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে অক্সিজেন এবং ফসফরাসের পারমাণবিকতা কি হবে। দেখো অক্সিজেন কি হয় O2, মানে এটা কি দ্বিপরমাণুক, দ্বিপরমাণুক, দ্বিপারমাণবিক, দ্বিপারমাণবিক তিনটাই, ঠিক আছে। ফসফরাস কি হয় P4, তাই না। P4 কি ত্রিপারমাণবিক, এটা হবে না। দ্বিপারমাণবিক, এটা হবে না। চতুর্পারমাণবিক, এটা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, এটাও তোমার হবে না, তাই না। দেখো অ্যাটমিসিটি কি বলে বলো তো, অ্যাটমিসিটি হচ্ছে মানে এটা বলে কি কোনো এলিমেন্ট, ঠিক আছে, কতগুলো পরমাণু নিয়ে তোমার তৈরি হয়েছে। এই যে অক্সিজেন ধরো আছে, অক্সিজেন কি এটা একটা এলিমেন্ট, কিন্তু যে অক্সিজেন গ্যাস হচ্ছে তখন কি O2 হয়ে যাচ্ছে, তো দুটো এলিমেন্ট নিয়ে আর কি দুটো পরমাণু নিয়ে তৈরি হচ্ছে, তাই না। এই যে যুক্ত হচ্ছে, এটা তোমার কিসের মাধ্যমে যুক্ত হয়, তোমার মনে রাখবা কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে। কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে এটা জুড়ে থাকে, কেমন। তো এই জিনিসটা তোমরা মনে রাখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের কোনটি একটি মিশ্রণের উদাহরণ, তাই না। দেখো বায়ু হচ্ছে তোমার মিশ্রণের উদাহরণ, ঠিক আছে। বায়ু কখনো সিঙ্গেল থাকে না, এর মধ্যে কি অক্সিজেন থাকে 21%, তাই না। তারপরে তোমার ধরো কি বলবো নাইট্রোজেন থাকে, সে কত 78%-এর মতো নাইট্রোজেন থাকে, তাই না। তারপরে আদার্স আছে কার্বন ডাই অক্সাইড, আর্গন, তারপরে আরো যা যা থাকে, বুঝতে পারলে তো। সেই সব জিনিসগুলো বায়ুর মধ্যে মিক্স থাকে, তাই কি বায়ু হচ্ছে একটা মিশ্রণের উদাহরণ। জল কি এটা হচ্ছে একটা যৌগিক, এটা দুটোখানা এলিমেন্ট নিয়ে মানে হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে তৈরি হয়, ঠিক আছে। লবণ কি এটা তোমার মানে কি আয়নিক বন্ড যেটা হয় সেটা দিয়ে তৈরি হয় NaCl, তাই না, NaCl। আয়রন কি এটা তো একটা হচ্ছে কি বলবো, এটা হচ্ছে তো একটা এলিমেন্ট Fe, ঠিক আছে। এটা হচ্ছে মানে কি বলবো সিঙ্গেল পরমাণু দিয়ে তৈরি হয় আয়রন, এর সূত্র কি হয় সবসময় একা হয়, তাই না। সঠিক অ্যান্সার তোমার কি অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, কেমন। চলো আজকে লাস্ট কোশ্চেন যেটা আছে দেখো।
বলছে কঠিন পদার্থের জন্য নিচের কোনটি সঠিক। দেখো কঠিন পদার্থের এখনই তোমাকে আমি কি বললাম, এর কি আয়তন ফিক্স থাকে, ভলিউম কি থাকে ফিক্স থাকে, এর আকার কি থাকে, আকারও ফিক্স থাকে, তাই না? এর কি একটা নির্দিষ্ট কি সীমা আছে, তাই না? এবার তো কোন অপশনে এটা আছে? বলছে কঠিনের নির্দিষ্ট আকার, স্পষ্ট সীমানা, কিন্তু নির্দিষ্ট আয়তন থাকে না, একদমই ভুল। বলছে কঠিনের একটি নির্দিষ্ট আকার, স্পষ্ট সীমানা এবং নির্দিষ্ট আয়তন থাকে, এটা একদম ঠিক আছে। বলছে কঠিনের কেবল নির্দিষ্ট আকার থাকে কিন্তু স্পষ্ট সীমানা থাকে না, এটা কি কোনো হতে পারে? কঠিনের কেবল নির্দিষ্ট আকার থাকে কিন্তু নির্দিষ্ট আয়তন থাকে না, একদমই না, এর আয়তন তো ফিক্স থাকে, এখনই তোমাকে একটু আগেই সবকিছু বললাম, তাই না? তো চলো, এই ছিল আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। কালকে যাদের তোমাদের লোকো পাইলটের পরীক্ষা আছে, তোমরা পরীক্ষাটা দিও, ক্লাসটা একবার দেখে যেও কেমন, মানে যদি কিছু তোমাদের হেল্প হয় তো আমারও ভালো লাগবে। আর যদি পরীক্ষা হয়ে যাওয়ার পর যদি তোমার কোনো প্রশ্ন মনে থাকে কিনা, তুমি আমার টেলিগ্রাম চ্যানেল যেটা আছে, ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে সেই কোশ্চেনগুলো তুমি পাঠাতে পারো, আমি তোমাদের সেটা সলিউশন করে দিব। প্লাস নেক্সট শিফট যারা থাকবে তাদের জন্যও ভালো হবে, তোমার জন্য ভালো হবে, তুমিও জানতে পারবে যে তুমি কতগুলো কোশ্চেন ঠিক করেছো না করেছো, কেমন? তো তোমাদের যদি সম্ভব হয়, যদি তোমাদের কোশ্চেন মনে থাকে, তো আমার টেলিগ্রাম গ্রুপে তুমি কোশ্চেন পাঠাতে পারো, কেমন? তো চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।